নমস্কার, সুপ্রভাত। শুরু করছি এডুকেশন অনলাইন, সঙ্গে রয়েছি শর্মিষ্ঠা। সরস্বতী পুজো, আমরা গতকাল সরস্বতী পুজো বসন্তী পঞ্চমী পার করে এসেছি। আজকেও তবে কিছু কিছু জায়গায় সরস্বতী পুজো হচ্ছে বই কি, সকালবেলা যদিও পঞ্চমী ছেড়ে গিয়েছে, কিন্তু সরস্বতী পুজোর একটা ড্রেস কিন্তু আজকে রয়ে গিয়েছে। দিনভর সরস্বতী পুজোর একটা আনন্দে থাকবে পড়ুয়ারা, আমরা প্রত্যেকেই। কারণ ছোট পড়ুয়া যারা রয়েছেন ক্ষুদেরা, তাদের তো বই খাতা মা বাগদেবীর কাছে রয়েছে। কিন্তু আজকে ভাবছিলাম যে কিভাবে এডুকেশন অনলাইনটা যখন রয়েছে তখন কিভাবে শুরু করা যায়, কোন দিকটা একটু আমরা আলোচনার বিষয়বস্তু রাখতে পারি। কারণ তোমরা হয়তো ভাবোনি যে আজকে এডুকেশন অনলাইন আমরা আসবো, এই ক্লাস করব, কিন্তু তাদের বলছি কারণ পরীক্ষা তো এসে গিয়েছে, পুজো হয়ে গিয়েছে। পরীক্ষা যখন সামনে তখন ক্লাস 12, ক্লাস 11 যারা রয়েছেন, অর্থাৎ তাদের জন্য সময়টা কিন্তু একটুও নষ্ট করলে চলবে না। তাই মূলত যে যে সাবজেক্টগুলো নিয়ে এখনই একটুখানি ঝালাই করে নেওয়ার প্রয়োজন রয়েছে যাতে পরীক্ষাটা ভালো হয়, সেই জন্য আজকের এডুকেশন অনলাইন থাকছে তোমাদের জন্য। আর অবশ্যই আজ আমি ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর কস্ট অ্যাকাউন্টিং নিয়ে আমরা কথা বলবো, ক্লাস করব। স্যার থাকছেন আমাদের সঙ্গে, শুভম থাকছেন, শুভম স্যার থাকছেন আমাদের সঙ্গে। প্রথমেই স্যারকে একটু স্বাগতই জানাই আজকের এডুকেশন অনলাইনে। আজকে এডুকেশন অনলাইনে নমস্কার জানাবো আপনাকে, এবং অবশ্যই স্যার তোমাদের সঙ্গে রয়েছেন, বুঝতেই পারছো এর আগের ক্লাসগুলোতেও স্যার যা যা পড়িয়ে গিয়েছিলেন সেগুলো তো একটা রিভাইজ করার জায়গা থাকছে। আর স্যারের থেকে একবার শুনে নেওয়ার চেষ্টা করবো যে মূলত আজকের এডুকেশন অনলাইনে কস্ট অ্যাকাউন্টিং নিয়ে কোন কোন আমরা লাইনগুলো পড়বো বা কোন কোন জায়গাগুলো একটু জটিল, সেই জায়গাগুলো একটুখানি হালকাভাবে আমরা একটু ঝালিয়ে নিই না আজকের ক্লাসে। শুরু করি আজকের ক্লাস। আজকে সরস্বতী পূজা শেষ, তো এই পরিস্থিতিতে অনেকেই এরকম ভাবে যে পড়াশোনাটা একটু যদি একদিন পরে করি, বাস্তব কথা। কিন্তু যে সমস্ত স্টুডেন্ট নাম্বার পেতে চায় বা নাম্বার ওঠানোর জন্য প্রস্তুত, তাদের ক্ষেত্রে আমি মনে করি যে সরস্বতী পূজা কালকে চলে গেছে, তো আজকে থেকে পড়াশোনাটা অল্প অল্প করে শুরু করে দেওয়াটাই বেটার। আবার ছোটবেলায় কিন্তু এরকমটা হতো, মানে আমরা দেখেছি সরস্বতী পুজো মানে কিন্তু বেশ 2-3 দিন পড়াশোনা থেকে একেবারে মুক্তি, আমাদের পড়তে হতো না। আর মারাও কিন্তু বকতেন না, কারণ বই তো জমা, কিভাবে পড়বো। তাই এটা একটা কিন্তু আমাদের একটা স্মৃতি থাকছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু এতগুলো বছর, প্রায় 2 বছর আমরা অতিমারির মধ্যে দিয়ে যাচ্ছি, পড়াশোনায় একটা বিস্তর চেঞ্জ হয়েছে, অনেকটা সমস্যার মধ্যে রয়েছে। তাই মনে হয় সময়টা নষ্ট না করাই ভালো, তাই তো? একদম, সময়টা নষ্ট করা না ভালো। এবং 2 বছর ধরে অনলাইন পরীক্ষার জন্য অনেকেই পড়াশোনা ঠিকঠাক করে করেনি। এবার হুট করে যদি একটা অফলাইন পরীক্ষা হয়, যেটা হতে চলছে, তো অনেক স্টুডেন্টরাই ঘাবড়ে যাচ্ছে, অনেকে ভাবছে কী করে পড়াশোনা স্টাডি করা যায়। তো তাদের জন্যই আজকে যে চ্যাপ্টারটা আমি করাচ্ছি, লেবার কস্ট, পুরোটা করাবো না, পুরোটা অনেক বড় তোমরা জানো। আর এটা হচ্ছে 40 মার্কসের মধ্যে একটা খুব স্কোর করে স্কোরিং এরিয়া। তো লেবার কস্টে আমি কিছু কিছু জায়গা করাবো, যে জায়গাগুলোতে তোমরা এক্সামে 10 to 12 মার্কস ক্যারি করতে পারো আউট অফ 40। তো লেবার কস্টে যদি আমি আসি, তো লেবার কস্ট নিয়ে যদি আলোচনা করতে চাই, লেবার কস্টে আমি কী শিখবো। দেখো, ছোটোবেলা থেকে লেবার কস্ট সম্পর্কে আমরা জানি যে লেবারদের যে টাকা দেওয়া হয়, তো এই সম্পর্কে অনেকেই ডেফিনেশন প্রোভাইড করেছে। যেমন সিআইএমএ একটা ইনস্টিটিউট, যেমন আমাদের সিএমএ ইনস্টিটিউট, আমাদের কস্ট অ্যাকাউন্টিং যারা করতে চাও প্রফেশনাল কোর্সের ইনস্টিটিউট, তেমন এই লন্ডনের সিআইএমএ আমাদের ডেফিনেশনে বলেছে লেবার কস্ট কাকে বলে, যেটা লেবারদের প্রতি খরচা হবে। আমরা দেখি অনেকের বাবা মা জব করে, তো তারা ওয়েজেস স্যালারি পেয়ে থাকে, কমিশন বোনাস অ্যালাউন্সেস পায়। এবং অনেকের বাবা বা মা তারা বিজনেস আছে, তো বিজনেসের লেবারদের টাকা দেয় মায়না। তো সেই ক্ষেত্রে এই যে কস্ট, আমরা এই কস্টটা কীরকম ক্যালকুলেট করতে হবে, কী বৃত্তান্ত থাকবে, কী বিষয়, আজকে সেই জিনিস নিয়ে আলোচনা করা হবে। মানে পারিশ্রমিক, একদম পারিশ্রমিক। তো কস্ট আইসিএমআই আমাদের তো কস্টের ডেফিনেশন দিয়েছে, কিন্তু লন্ডনের সিআইএমএ যে কস্টের ডেফিনেশনটা দিয়েছে, বলছে যে লেবার কস্ট হচ্ছে যেটা হচ্ছে আমরা এমপ্লয়ীদের প্রোভাইড করি, যা যা জিনিস দেবো সেগুলোকেই বলা হয়। তো এই যে ডেফিনেশনটাকে যদি আমি একটুখানি ভাঙি, তো 3টে বুলেটে আমি এখানে দেখিয়েছি যে 1 নম্বর, একটা রিলেশনশিপ থাকতে হবে কার মধ্যে, এমপ্লয়ার আর এমপ্লয়ি। এমপ্লয়ার মানে মালিক, এমপ্লয়ি মানে কর্মচারী। তার মানে একটা রিলেশনশিপ, কীরকম রিলেশনশিপ, নিশ্চয়ই কাজের একটা সম্পর্ক তৈরি হয় মালিক এবং কর্মচারীর মধ্যে। আর একটা কী থাকে, একটা রেন্টাল সার্ভিস প্রোভাইড করে কর্মচারীরা, এমপ্লয়িরা। তুমি বলবে রেন্টাল সার্ভিস কেন, পার্মানেন্ট সার্ভিস না কেন? দেখো, আমরা হিস্ট্রিতে বলেছিলাম কৃতদাস প্রথা, তো এখন তো কেউ কৃতদাস নয়। তো এরা মাইনা পাবে, তার পরিবর্তে আমি সার্ভিস দেবো, তার মধ্যে আমি কাজ করে দেবো। তো রেন্টাল, হায়ার করা হয়।
কাউকে বাধ্যতামূলক কাজ করানো যেতে পারে না, হায়ার করছি যে তুমি এত ঘন্টা আমাকে সার্ভিস দেবে, কাজ করবে, তার পরিবর্তে তুমি মাইনে নেবে, বিনিময় প্রথা। একদম। একদম। তার সাথে বুলেট ফ্রি, যেখানে বলেছে অ্যামাউন্ট পেইড বাই এমপ্লয়ার টু এমপ্লয়ি, মানে কি মালিক এমপ্লয়কে টাকা দেবে। তাহলে 1 নম্বর হচ্ছে রিলেশনশিপ থাকছে মালিক কর্মচারী, সেই রিলেশনশিপের ভিত্তিতে কর্মচারী কাজ করছে, মালিক টাকা দিচ্ছে, এটাই হচ্ছে লেবার কস্টের ডেফিনেশন। তো এরকম সোজাভাবে রেডি হয়ে বোঝানো হয়েছে। এবার এই লেবার কস্ট আমরা কি পড়ব, লেবার কস্ট আসে কি করে? তোমরা সবাই জানো 11-এ যখন স্যালারি চ্যাপ্টার পড়েছিলে ট্যাক্সে, তুমি বেসিক, বোনাস, কমিশন, অ্যালাউন্সেস, পারকুইজিট, রিটায়ারমেন্ট সব যোগ টোগ করে টোটাল আর্নিংটা বার করা হতো। আমাদের এখানে এত কিছু যোগ করতে হবে না, অ্যাড করতে হবে না। তা কেন করতে হবে না? কেন আমরা যেহেতু ক্লাস 12-এ পড়ি, আমাদের একটা ছোট্ট পোর্শন দিয়েছে এখানে। তোমরা যখন গ্র্যাজুয়েশনে উঠবে, ফার্স্ট ইয়ারে সেকেন্ড সেমিস্টারে 10 মার্কসের একটা সাবজেক্ট চ্যাপ্টার এটা ক্যারি করবে, তখন তোমাদের জানতে হবে। তো আমাদের কি জানতে হবে? আমাদের জানতে হবে বেসিক প্লাস বোনাস ক্যালকুলেশন করা। তো বোনাস কী করে আমরা ক্যালকুলেট করব, আর বোনাসটাই কেন ক্যালকুলেট করব? দেখো বোনাস মানে কি, আমরা যেটুকুনি জানি যারা এই সাবজেক্টটা ঠিক করে এখনও যারা পড়েনি বা অনেকে নন কমার্স ব্যাকগ্রাউন্ড, তারাও জানে যে বোনাস হচ্ছে, জানি পুজোর সময় বাবা বোনাস পাবে, সাথে নতুন জামা কাপড় কিনে দেবে, যারা মধ্যবিত্ত মা বোনাস পাবে। অ্যাকচুয়ালি বোনাস হচ্ছে আমাদের ইন্ডিয়ায় রুল আছে যে বোনাস হচ্ছে 1 মাসের মাইনা দেওয়া, 1 মাসের যে মাইনাটা সেটা দেয়। কিন্তু বিদেশে আমেরিকা বলো, ইউকে বলো, সেখানে বোনাসের সিস্টেম আছে। ওখানে ক্যাপিটালিস্ট কান্ট্রিদের কী হয়, বোনাস খেটে তো রোজগার করতে হয়। তো এরকম অনেক ইকোনমিক্সবিদ, তারপর হচ্ছে অনেক অ্যাকাউন্টেন্ট, অনেক ম্যানেজাররা, ঠিক আছে, যারা ম্যানেজমেন্টে এক্সপার্ট, তারা অনেকে বোনাসের অনেক রুলস রেগুলেশন দিয়েছে। তার মধ্যে বোনাসের যে সিস্টেম আমাদের সিলেবাসে যেটা আছে, দুটো ভাগে ভাগ করা হয়। একটা অন টাইম, একটা হচ্ছে অন প্রোডাকশন। অন টাইম বলতে কি, যে টাইমের ওপর ডিপেন্ড করে হচ্ছে, যে টাইমের ওপর কী করে বোনাস ক্যালকুলেট করা যায়। অন প্রোডাকশন, যে প্রোডাকশনের ওপর কী করে হবে, ঠিক আছে। তো অন টাইম অন প্রোডাকশানে বার করতে হবে। তো নর্মালি তো অন টাইম অন প্রোডাকশান যদি আমরা দেখতে থাকি, তো অন টাইমের 3টে মেথড আছে ক্যালকুলেট করার। টাইম রেট সিস্টেম, হালসে প্রিমিয়াম প্ল্যান, রোয়ান প্রিমিয়াম প্ল্যান। তো অন টাইমে কী আছে, যে টাইমের উপর ভিত্তি করে টাইম রেট সিস্টেম, হালসে প্রিমিয়াম প্ল্যান, রোয়ান প্রিমিয়াম প্ল্যান। আর অন প্রোডাকশন মানে কি, কত মাল তৈরি করলো, কত ইউনিট মাল তৈরি করলো, তার উপর থাকে পিস রেট সিস্টেম, টেলর ইনসেন্টিভ প্ল্যান, মিরিক। তো টেলর, মিরিক, হালসে, রোয়ান, এগুলো এক একজন ব্যক্তির নাম অনুযায়ী দেওয়া হয়েছে। তারাই নিয়মগুলো তৈরি করেছিল, সে নিয়ম অনুযায়ী চলেছে কাজ। তো এই লেবারে যে বোনাস, সেটা ক্যালকুলেট করার জন্য প্রত্যেকের এক একটা ফর্মুলা আছে। তো আমাদের এখানে 6টা ফর্মুলা আছে, 6টা ফর্মুলা মুখস্থ রাখবো, ইয়ারের কোশ্চেনগুলো সলভ করো, তাহলেই এগোবে। তো ফর্মুলা দিকে আসি আমরা। তো প্রথমে টাইমের যে ফর্মুলা, অন টাইম বেসিসে ফর্মুলা, সেটাকে নিয়ে আলোচনা করা যাক। অন টাইমের ফর্মুলা কী আছে বলছে, দেখো আমরা তো টোটাল আর্নিং ক্যালকুলেট করব। টোটাল আর্নিং কী করে আসে? টোটাল আর্নিং আসে আমাদের বেসিক প্লাস বোনাস নিই। এবার বেসিক প্লাস বোনাস, তো বোনাস কি, বেসিক কি? কিছুক্ষণ আগে বললাম বোনাস হলো যে আমরা একটা বছরে মাইনা পাই, কিন্তু অন্যান্য কান্ট্রিতে বোনাস আমাদের ক্যালকুলেট করতে হয়। তো বোনাস এখানে কি বলেছে, যে বেসিক প্লাস বোনাস দিয়ে হচ্ছে তোমার টোটাল আর্নিং আসে। এবার তার ফর্মুলা কি বলছে, অ্যাকচুয়াল টাইম ইন্টু রেট পার আওয়ার। বোনাস ক্যালকুলেট করার টাইম কি, ইনকাম কি করে হবে, বোনাস টাইম ইন্টু রেট পার আওয়ার। তো টাইম রেট সিস্টেমের ফর্মুলা কি, অ্যাকচুয়াল টাইম ইন্টু রেট পার আওয়ার। বোনাসের কি, বোনাস টাইম ইন্টু রেট পার আওয়ার। তুমি বলো স্যার কিছুই তো বুঝতে পারলাম না, অ্যাকচুয়াল টাইম, বোনাস টাইম, আপনি কী বলছেন? তো আমরা 3 ধরনের টাইমকে একটু মনে রাখতে হবে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম। স্ট্যান্ডার্ড টাইম কথার অর্থ কি, যে টাইমটা কোম্পানি এমপ্লয়ীদের বলেছে এই সময় পর্যন্ত তুমি কাজটি কমপ্লিট করো।
তুমি কাজটি শেষ করো এই সময়ের মধ্যে, স্ট্যান্ডার্ড যেটা কোম্পানি বেঁধে দেয়। তা আমাদের কোম্পানি যে সময়টি দেয় তাকে বলা হয় স্ট্যান্ডার্ড টাইম। যে টাইমটি কোম্পানি দিয়ে দিয়েছে, আমরা সেই টাইম অনুযায়ী কাজ করব। অ্যাকচুয়াল টাইম কাকে বলে? অ্যাকচুয়াল টাইম বলা হয় যে টাইমটি অ্যাকচুয়ালি কোম্পানির কাছ থেকে এমপ্লয়ি নিয়েছে। মানে কি, ধরো একটি কোম্পানি আমাকে বলল তুমি একটি মাল তৈরি করার জন্য 10 ঘন্টা সময় নাও, আর আমি অ্যাকচুয়ালি যদি 8 ঘন্টা নিয়ে থাকি তাহলে ওটা অ্যাকচুয়াল টাইম। আমি ওটা 11 ঘন্টাও নিতে পারি, ওটা 10 ঘন্টাও নিতে পারি, ওটা 15 ঘন্টাও নিতে পারি, ওটা 20 ঘন্টাও নিতে পারি। তা কোম্পানি যে টাইম দেবে সেটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড, বেঁধে দেয়। অ্যাকচুয়াল কাকে বলে? যেটা আমরা অ্যাকচুয়ালি নিয়ে থাকি। তো স্ট্যান্ডার্ড টাইম, অ্যাকচুয়াল টাইম, এটা তো বুঝলাম। তাহলে স্যার আর কি টাইম আছে? আপনি বলেন 3 ধরনের টাইম মাথায় রাখতে হবে। একটা স্ট্যান্ডার্ড টাইম যেটা কোম্পানি কাজ করতে দিচ্ছে, একটি অ্যাকচুয়াল টাইম যেটা হচ্ছে আমরা নিজেরা কাজ কমপ্লিট করছি, আর একটা হচ্ছে টাইম সেভ। যেমন যদি বলি টাইম সেভ কী করে হয়, কোম্পানি আমাকে বলছে 10 ঘন্টা একটি কাজ করতে, আমি 9 ঘন্টায় কাজটি করেছি, তাহলে আমি 1 ঘন্টা সেভ করেছি। কোম্পানি যদি বলে আমাদের 10 ঘন্টায় কাজটি করতে, তাহলে আমি 1 ঘন্টা যদি 9 ঘন্টা যদি নিই তাহলে 1 ঘন্টা সেভ করেছি। কোম্পানি 10 ঘন্টা দিয়েছে, আমি 10 ঘন্টা নিয়েছি, তাহলে কিন্তু আমি কিছু সেভ করিনি। কোম্পানি 10 ঘন্টা দিয়েছে, আমি 11 ঘন্টা নিয়েছি, আমি উল্টো অতিরিক্ত টাইম নিয়ে নিয়েছি। দেখো ফর্মুলাতে খুব সুন্দর করে বোঝানো আছে, বলছে টোটাল আর্নিং। এই যে টোটাল আর্নিং আছে, টোটাল আর্নিং কি বেসিক ওয়েজেস প্লাস বোনাস। তো বেসিক ওয়েজেসের ফর্মুলা কি? অ্যাকচুয়াল টাইম ইন্টু রেট পার আওয়ার। অ্যাকচুয়াল মানে যে টাইমটা আমরা নিয়েছি, আমরা যেটা অ্যাকচুয়ালি খেটেছি, যেটাতে আমরা পরিশ্রম করেছি যে সময়টা কোম্পানিতে বা ফ্যাক্টরিতে বা অফিসে বসে। রেট পার আওয়ার মানে প্রতি ঘন্টায় কত টাকা করে তাকে দেওয়া হবে ঘন্টা বেসিসে। যে প্রতি ঘন্টা তুমি 100 টাকা করে পাবে, প্রতি ঘন্টা তুমি 200 টাকা করে পাবে, তুমি 10 ঘন্টা কাজ করে 2000 টাকা মায়না পাবে বেসিক্যালি। বোনাস কাকে বলে? হচ্ছে বোনাস টাইম ইন্টু রেট পার আওয়ার। স্যার বোনাস টাইম আমি শুনিনি, অনেক সময় এক্সামে এসছে বোনাস টাইম দিয়ে দিয়েছে, তুমি বার করো, তোমাদের ডেটাগুলো দিয়ে দেবে। আমি নিচে এক্সাম্পলের সাহায্যে বুঝিয়েছি। ইয়ারের একটি কোশ্চেন 2015 সালের কোশ্চেনটা আমি নিয়ে এসেছি এখানে। তো প্রথমে আমরা ফর্মুলাটাকে বুঝি। তো টাইম 3 রকমের, স্ট্যান্ডার্ড টাইম, অ্যাকচুয়াল টাইম, টাইম সেভ। টাইম সেভ কী করে বেরোয়? স্ট্যান্ডার্ড টাইম থেকে যদি আমরা অ্যাকচুয়াল টাইমকে বাদ দিয়ে দিই, মাইনাস করি, তাহলে আমরা পেয়ে যাব। তো টোটাল আর্নিং ক্যালকুলেট করতে গেলে আমাদের কী লাগবে? প্রথমে বেসিক ওয়েজেস আমরা বার করব, তারপরে বোনাসকে আমরা বার করব। প্রথমে বেসিক দেন বোনাস, এই দুটো আমাদের বার করতে হবে। তো বেসিক বার করব কিসে? শুধু যদি বেসিক বার করতে বলে, বেসিক ওয়েজেস তোমাদের পরীক্ষা দেয় অ্যাকচুয়াল টাইম ইন্টু রেট পার আওয়ার প্লাস বোনাস। বার করার ফর্মুলা কি? বোনাস টাইম ইন্টু রেট পার আওয়ার। তো নর্মাল একদম সোজা ফর্মুলা। এর 3টে সিস্টেম আছে, 3টে। একটা হচ্ছে টাইম রেট সিস্টেম, একটা হালসে প্রিমিয়াম প্ল্যান, একটা রোয়ান প্রিমিয়াম প্ল্যান। তাহলে কী হলো? টাইম রেট সিস্টেম, হালসে প্রিমিয়াম প্ল্যান, রোয়ান প্রিমিয়াম প্ল্যান। তুমি বলবে স্যার টাইম রেট সিস্টেম, হালসে, রোয়ান এই কটা করলে কত নাম্বার আসবে? আমি বললাম 12 মার্কসের মতন অ্যাটেন্ড করতে পারো ওভারঅল, এমসিকিউ, এসিকিউ, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু নিয়ে। সিলেবাস যখন রিডিউস হয়নি তখন এখানে 8 মার্কস একটা কোশ্চেন আসতো, পুরো 8 মার্কস, 56 মার্কস আসবেই, আর এখন ওটা বাড়িয়ে দিয়েছে। তো টাইম রেট সিস্টেমে দেখো এখানে লিখেছি কি অ্যাকচুয়াল টাইম ইন্টু রেট পার আওয়ার। টাইম রেট সিস্টেমে কোনো বোনাস হয় না, তাই দেখো এখানে বোনাসের ফর্মুলা পাশে লেখা নেই। আমি দেখো এই যে বেসিক ওয়েজেসের ফর্মুলাটাই পুরো হুবহু বসিয়ে দিয়েছি। তাহলে আমাদের এই কোশ্চেনে অ্যাকচুয়াল টাইম দেওয়া থাকবে, রেট পার আওয়ার দেওয়া থাকবে, দুটোকে গুণ করবো, পেয়ে যাবো আমাদের টোটাল। হালসেতে কী আছে? বোনাস আছে। বেসিকের ফর্মুলা দেখো প্রত্যেকটাতে সেম, অ্যাকচুয়াল টাইম ইন্টু রেট পার আওয়ার। কিন্তু বোনাস দেখো বলেছে 50% ইন্টু টাইম সেভ ইন্টু রেট পার আওয়ার। কী হলো ব্যাপারটা স্যার? 50% ইন্টু টাইম সেভ হচ্ছে এখানকার বোনাস টাইম। এমসিকিউ তো জিজ্ঞাসা করে বোনাস টাইম কি হালসের? বলছে 50% ইন্টু টাইম সেভ, মানে আমরা যত টাইম সেভ করব তার 50% হচ্ছে বলেছে। বলছে স্যার এটা কি 50%ই অলওয়েজ থাকে? এটা 40% হতে পারে না? হতে পারে, এক্সামে দিয়ে দেবে। তো এক্সামে কী দেয়? এক্সামে কিছু না বলে 50% ধরবো। স্যার কেন? বলছে হালসে
যখন এই প্ল্যানটা ইন্ট্রোডিউস করেছিল, মানে বলেছিল, তখন বলেছিল যে কোনো এমপ্লয়ীদের মানে মালিকদের তোমরা এই প্ল্যানটা ইন্ট্রোডিউস করলে এই প্ল্যানের মধ্যে তুমি বোনাস দেবে, বোনাস টাইম হবে তোমার 30 থেকে 70%। তুমি 30%ও বোনাস দিতে পারো, 40%ও দিতে পারো, 50%ও দিতে পারো, 60%ও দিতে পারো, 62ও দিতে পারো, 70 দিতে পারো। এক্সামে ঘাবড়াবে না, এখানে 50 জায়গায় সেটা রিপ্লেস করে দেবে, 60% বলে 60%, 40% বলে 40%। তাহলে স্যার এখানে 50 কেন লিখেছি? আমরা অ্যাভারেজ করেছি 30 + 70 / 2। যদি এক্সামে আমাদের বলে না কত পার্সেন্টেজটা নেব, তাহলে ওটাকে আমরা অ্যাভারেজ করে দিই। আর যদি এক্সামে বলে দেয় যে 40%, তো আমরা 40% প্লেস করে দেবো। 40% ইন্টু টাইম সেভ ইন্টু রেট পার আওয়ার। কিছু না বললে 50% ধরে করবো, অ্যাজিউম করে নেবো যেটা আমার 50%। তাহলে কী শিখলাম? অন টাইমে 3টে ফর্মুলা, অন প্রোডাকশন বা ইউনিটের ওপর 3টে ফর্মুলা, টাইম রেট সিস্টেম, হালসে প্রিমিয়াম প্ল্যান, রুয়ান প্রিমিয়াম প্ল্যান। অন প্রোডাকশানে কী আছে? ওখান থেকে 6 মার্কসের মতন আসে, 6-এর বেশি আসবে এবারে, যে পিস রেট সিস্টেম, টেলর আর মিরিক ইনসেন্টিভ প্ল্যান নামে। তা আমরা আজকে কী শিখবো? টাইম রেট সিস্টেমে টাইমের ওপর যেগুলো আছে, টাইম রেট সিস্টেম, হালসে প্রিমিয়াম প্ল্যান, রোয়ান প্রিমিয়াম প্ল্যান। তো আমাদের টোটাল রানিং কি হচ্ছে? অ্যাকচুয়াল টাইম ইন্টু রেট পার আওয়ার হচ্ছে বেসিক, বোনাসে হচ্ছে ফর্মুলা কি? বোনাস টাইম ইন্টু রেট পার আওয়ার। তো আমাদের টাইম রেট সিস্টেমে বোনাস বলে কিছু নেই, ওখানে বেসিকটাই আমরা দিয়ে থাকি, যে তুমি যত ঘন্টা কাজ করবে তত ঘন্টাই তোমাকে টাকা দেবো, তত ঘন্টাই টাকা দেবো। রেট পার আওয়ার মানে প্রতি ঘন্টায় কত টাকা। হালসেতে কি বলেছে? হালসেতে বলেছে অ্যাকচুয়াল টাইম ইন্টু রেট পার আওয়ার, বেসিক যে ফর্মুলাটা। বোনাস টাইম কি? 50% ইন্টু টাইম সেভ। 50% ইন্টু টাইম সেভ কি? বোনাস টাইম। তাহলে আমাদের বোনাস টাইম এখানে কি? 50% ইন্টু টাইম সেভ। আমরা যতটা টাইম সেভ করতে পারি তার 50% তুমি বোনাস দেবে, তাকে ইন্টু রেট পার আওয়ার দ্বিগুণ করে দিলে হয়ে গেল, তাহলে বোনাসটা পেয়ে যাব। কিন্তু রোয়ান একটু ক্রিটিক্যাল আছে। রোয়ান বলছে বেসিক তো তুমি বুঝে গেলে, অ্যাকচুয়াল টাইম ইন্টু রেট পার আওয়ার, কিন্তু বোনাস হচ্ছে কি? আমরা ছোটোবেলায় ক্লাস 5 অপনয়ন পদ্ধতি শিখেছিলাম, ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম ফ্যাক্টর কাজ করেছে, বলছে টাইম সেভকে তুমি গুণ করো অ্যাকচুয়াল টাইম ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড টাইম। তার ফর্মুলা কি? অ্যাকচুয়াল টাইম ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড টাইম ইন্টু রেট পার আওয়ার, এটার বোনাস টাইম। তো অ্যাকচুয়াল টাইম ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড টাইম ইন্টু রেট টাইম সেভ, এটা হচ্ছে তোমার বোনাস টাইম। তো বোনাস টাইম এখানে কি? অ্যাকচুয়াল টাইম ডিভাইডেড বাই টাইম স্ট্যান্ডার্ড টাইম ইন্টু টাইম সেভ। তাকে রেট পার আওয়ার দিয়ে যদি গুণ করে দিই তাহলে আমরা পেয়ে যাব রোয়ান এর বোনাস। তো একটুখানি যদি রিভিশন করি, লেবার কস্ট কাকে বলে? লেবার কস্টটার নাম অনেক জায়গায় দেওয়া আছে, অনেক বইতে আলাদা নাম দেওয়া আছে, কিন্তু জিনিসটা সেম। তো এখানে কি আছে স্যার? এখানে আছে একজন মালিক তার কর্মচারীকে যে বেতনটা দেবে সেটা কি করে বুঝবো? তার টোটাল আর্নিং কত, সে কত আয় করছে মাস গেলে, কি করে পাবো? স্যার সিম্পল, যে প্রথমে আগে জানতে হবে সে কি কর্মচারী, মালিক কর্মচারী কি করে বুঝবো? তাদের মধ্যে একটি সম্পর্ক থাকতে হবে যে সে মালিক একজন কর্মচারী। তারপরে কী হবে? কর্মচারী রেন্টাল সার্ভিস দেবে, ভাড়া করা সেবা, যেটাকে বাংলায় বলা হয় সেবা দেবে। তার পরিবর্তে মালিক তাকে অর্থ দেবে, টাকা, যেটাকে বেতন হিসেবে আমরা চিনি। এই বেতনটা করতে গেলে, ক্যালকুলেট করতে গেলে আমরা দুটো জিনিসের উপর ভিত্তি করে করি। আমাদের সিলেবাসে যেটুকুনি আছে, অন টাইমের ওপর, অন প্রোডাকশনের ওপর। টাইমের ওপর 3টি ভাগ, একটি টাইম রেট সিস্টেম, একটি হালসে প্রিমিয়াম প্ল্যান, একটি রোয়ান প্রিমিয়াম প্ল্যান। ঠিক আছে? পিস রেট সিস্টেম, টেলর ইনসেন্টিভ প্ল্যান, মিরিক ইনসেন্টিভ প্ল্যান, এটা প্রোডাকশন বা ইউনিটের ওপর ডিপেন্ড করে, কে কত পিস তৈরি করেছে আর কে কত ঘন্টা খেটেছে সেটা টাইমের ওপর ডিপেন্ড করে। এর ফর্মুলা একটু জটিল আছে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু যদি একটু সিস্টেমেটিক্যালি বুঝি, রোয়ানটা যেমন মুখস্থ করতে টাফ আছে, আমি এটা সোজা নিয়ম বলে দেবো কোশ্চেন যখন সলভ করব। কিন্তু আমাদের ফোকাস দিতে হবে যে দেখো 8 নাম্বার, এমসিকিউ এসিকিউ মিলে 12,
অনেক সময় 14 মার্কস আমরা ক্যারি করতে পারি। 40 মার্কসের মধ্যে 14, টোটাল তো 80 নম্বরের একটা পেপার, তার মধ্যে 40 নাম্বার থাকে আমাদের কস্টের ওপর, তার মধ্যে 12 থেকে 14 নাম্বার আমরা স্কোর করতে পারবো। তো সেই জায়গাটা কি? জায়গাটা হচ্ছে এই 3টে ফর্মুলা জাস্ট মুখস্থ করতে হবে, মুখস্থ করে এগিয়ে যেতে হবে। একটুখানি যদি বুঝে পড়ি অ্যাকচুয়াল টাইম মানে আমি কত ঘন্টা খেটেছি, বলছে তোমাকে মায়না কত দেবো, তুমি যত ঘন্টা খেটেছো তার উপর মায়না দেবো, তুমি যত ঘন্টা খেটেছো সেটাকে ঘন্টা কত করে দিচ্ছি আমি সেটা গুণ করে দাও। স্ট্যান্ডার্ড টাইম কোম্পানি যে টাইমটাতে আমাদের খাটতে বলে, কোম্পানি বলেছে তুমি এত ঘন্টায় কাজটা করবে, তোমাকে 10 ঘন্টা পরিশ্রম করতে হবে, তোমাকে 8 ঘন্টা পরিশ্রম করতে হবে, কিন্তু আমি এফিশিয়েন্ট ওয়ার্কার, খুব ভালো কাজ করি, আমি 10 ঘন্টার কাজটা 8 ঘন্টায় করেছি, ওটাকে অ্যাকচুয়াল বলে। আমি অ্যাভারেজ ওয়ার্কার, আমি 10 ঘন্টার কাজটা 10 ঘন্টাতেই করি, ওটা অ্যাভারেজ ওয়ার্কার, ঠিক আছে চলছে। আমি একটু কমজোর, স্কিল্ড ওয়ার্কার নই, তাহলে আমি 10 ঘন্টা কাজটা বেশি সময় নেবো, 11 ঘন্টা নেবো, 12 ঘন্টা নেবো, 11.5 ঘন্টা নেবো, 10.5 ঘন্টা নেবো। টাইম সেভ কখন আসবে? যদি আমি 10 ঘন্টার কাজটা মানে স্ট্যান্ডার্ড টাইমের থেকে অ্যাকচুয়াল টাইম কম হয়ে যায় আমাদের, তাহলে টাইম সেভ করবো। আর টাইম সেভ করলে হালসেয়ার প্রিমিয়াম প্ল্যানটা ইন্ট্রোডিউসড হয়ে যায়, আমাদের আসে। কেন? হালসের রোয়ানের যে বোনাস ক্যালকুলেট করবো তার উপর টাইম সেভ আছে। টাইম সেভ না করলে তাহলে হালসের রোয়ান কোনোদিনও ক্যালকুলেট করতে পারি না ওইভাবে, বোনাসটা ক্যালকুলেট হবে না, তার শুধু বেসিক ওয়েজেস ক্যালকুলেট করব। তো টাইম রেট সিস্টেমে অ্যাকচুয়াল টাইম ইন্টু রেট পার আওয়ার, হাউসে প্রিমিয়ামে অ্যাকচুয়াল টাইম ইন্টু রেট পার আওয়ার, আর টাইম সেভকে 50% ইন্টু রেট পার আওয়ার দিয়ে করবো। আর রোয়ানে হচ্ছে অ্যাকচুয়াল টাইম ইন্টু রেট পার আওয়ার, অ্যাকচুয়াল টাইম ইন্টু ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড টাইম ইন্টু টাইম সেভ ইন্টু রেট পার আওয়ার, এই হচ্ছে ফর্মুলা। এবার আমরা কোশ্চেনের মধ্যে আসি। 2015 সালে যে কোশ্চেনটা আমি নিয়ে এসেছি নিচে, আমাদের এডুকেশন অনলাইন চলাকালীনই একটা অত্যন্ত খুবই মর্মাহত খবরে আমাদের নজর একটু রাখবো, মানে একটুখানি জানিয়ে দেবো দর্শকদের, অত্যন্ত মন খারাপ করা খবর। সত্যি কি বলবো ভেবে পাচ্ছি না, কারণ চেষ্টা অনেক হয়েছিল। প্রয়াত হলেন লতা মঙ্গেশকর। আমরা ঠিক যে সময় খবরটা জানলাম ক্লাসটা শুরু হয়ে গিয়েছে, কিন্তু এখানে বসে মানে এই কথাটা দু কলম না বলে পারছি না, কারণ বাগদেবীর আরাধনার এই মুহূর্তে সরস্বতী পুজো রয়েছে এবং সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর চলে গেলেন। মানে এর চেয়ে খারাপ একটা এত বড় সকালে আজকে একটা বেদনাদায়ক খবর যে আসবে, এটা সত্যি খুব মন কেমন করা খবর। মানে লতা মঙ্গেশকর, কারণ আমরা জানি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় তিনিও হাসপাতালে রয়েছেন, কিন্তু আমাদের ক্লাস চলবে এবং 92 বছর বয়স হয়েছিল আমরা জানি। মুম্বাই ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন দীর্ঘদিন ধরে, অর্থাৎ জানুয়ারি মাসের একটা পিরিয়ড থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। করোনা হয়েছিল, কিন্তু নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি, কিন্তু করোনাকে জয় করে ফেলেছিলেন সুর সম্রাজ্ঞী। কিন্তু তারপরও কোথাও যেন হার মানতে হলেও মনে হচ্ছিল না যে এবার অনুরাগীদের সমস্ত যেন আশা আকাঙ্ক্ষাকে ব্যর্থ করে চলে গেলেন লতা মঙ্গেশকর। মানে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে হাসপাতালে অনেকেই একে একে উপস্থিত হচ্ছেন, আমরা হয়তো দিনভর সেই খবরে নজর রাখবো, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সব খবর যেন খবর নয়, কিছু ঘটনা বোধহয় না ঘটলেও ভালো হয়। কারণ আমরাই জানি যে ভারতীয় সঙ্গীত জগৎ, শুধু ভারতীয় সঙ্গীত জগতের আড়ালে যদি গোটা বিশ্বে এমন একটি নাম লতা মঙ্গেশকর বহন করে চলছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে তার চলে যাওয়া সত্যি নিঃসন্দেহে এটা অত্যন্ত বেদনাদায়ক। মানে আমরা এমন একজন সঙ্গীত শিল্পীকে হারালাম, মানে এই ক্ষতিটা বোধহয় একেবারেই অপূরণীয় এবং এমন একটা মুহূর্তে। এবং মুম্বাই ব্রিজ ক্যান্ডি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন, সেখানে 92 বছর বয়স হয়েছিল শিল্পীর, প্রবীণ শিল্পীর। অবশেষে পারলেন না নিউমোনিয়ার কাছে হার মানতে। আপাতভাবে এই খবরটা আমরা দিয়ে রাখলাম আমাদের দর্শকদের জন্য। আবারও আমাদের ক্লাস চলছে, এটাকে কন্টিনিউ করি স্যার। যাই হোক, খারাপ খবরের মধ্যে খারাপ খবর একদম। অনেকে তোমাদের বাবা মা ওনার গান শুনতে বড় হয়েছে, তোমরা হয়তো আজকালকার যে গায়ক আছে তাদের, কিন্তু ওনাকে সত্যি স্মরণীয়। এখনকার দিনেও হয়তো গান হচ্ছে, কিন্তু লতা মঙ্গেশকর, আশা ভোসলে, মানে তাদের যে ঘরানা, এই ঘরানা মানে সেটা যেন কোনোভাবে মানে কেমন যেন লাগছে, মানে মুহূর্তটা বদলে গেল মানে এক লহমায়। আমিও আমার মা বাবার কাছ থেকে ওনার খবরই শুনে, মানে ওনাদের গান শুনে ছোটবেলায় শুনতাম।
লতা বড় হলে মঙ্গেশকর এখনো শোনা ছিল হয় মাঝে legend, মাঝে। মানে এই অভাবটা, মানে আমরা তার গান, মানে এখনো যদি সেই সিনেমা গানগুলো মনে পড়ি, লতা মঙ্গেশকর একটার পর একটা হিট, একটার পর একটা, মানে কণ্ঠ যেন সবসময়, মানে আরো যত সময় যাচ্ছে তত যেন সুরেলা হচ্ছে। এবং কোকিল কণ্ঠী বলা হয় লতা মঙ্গেশকরকে, কখনোই হতো বলবো না, হয় বলবো, কারণ তিনি রইবেন, হয়তো বয়সের ভারে হয়তো তিনি চলে গেলেন আমাদের কাছ থেকে, কিন্তু তিনি থাকবেন, লতা মঙ্গেশকর থাকবেন আমাদের সঙ্গে। আবার আমরা ক্লাসে আসবো, কারণ ক্লাসটা কন্টিনিউ করতে হবে। স্যার, আমরা কোথায় ছিলাম তাহলে? একদম আমরা ফর্মুলা করেছি, এবার আমরা আসবো কোশ্চেন মে। আচ্ছা, যে বেশ। কোশ্চেনটা আমাদের দেওয়া আছে 2015 সালে একটি কোশ্চেন আছে। আমরা কোশ্চেনে আসছি তাহলে আস্তে আস্তে। বেশ, আমরা একটু ওয়েট করে করে যাই, কোশ্চেন আসবো। এক্সাম্পল এটার পর আছে কি? এটাই তো এক্সাম্পল আসছে। বেশ, তোমরা তাহলে একটু বোর্ডের দিকে নজর রাখো। এক্সাম্পল, এই যে কোশ্চেনটা আছে এটা 2015 সালে এসেছিল। বেশ, এখানে বলেছে দুজন ওয়ার্কার আছে, এ অ্যান্ড বি। ঠিক আছে, এ অ্যান্ড বি দুজন ওয়ার্কার। তাদের এখানে বলেছে একটা ছকের মধ্যে বলেছি স্ট্যান্ডার্ড টাইম, অ্যাকচুয়াল টাইম, রেট পার আওয়ার। স্ট্যান্ডার্ড টাইম এর 50-50, বি এর 50, মানে কোম্পানি যে টাইমটা আমাদের দিয়েছে, কোম্পানি দিয়েছে 50-50। অ্যাকচুয়াল টাইম হচ্ছে 40-30, মানে কি ওরা 50 ঘন্টার সময় দেওয়াতেও ওরা 40 ঘন্টায় কাজটি কমপ্লিট করে ফেলেছে এ। বি সেটি 30 ঘন্টায় কমপ্লিট করেছে। তাহলে আমি তিনটে টাইমের কথা বলেছিলাম, একটা স্ট্যান্ডার্ড টাইম, একটা অ্যাকচুয়াল টাইম, আর একটি কি বলেছিলাম, টাইম সেভ। কোম্পানি বলেছে 50 ঘন্টায় কাজটা করো, এ করেছে 40 ঘন্টাতে, টাইম সেভ কত করেছে? 10 ঘন্টা, 10 আওয়ার্স। বিকে 50 ঘন্টা সময় দেওয়া হয়েছে, বি 30 ঘন্টা কাজটা করেছে, বেশি এফিশিয়েন্ট, তার টাইম সেভ হয়েছে 20 ঘন্টা। রেট পার আওয়ার এখানে বলা হয়েছে 5-5, মানে 5 টাকা করে 5 টাকা করে, মানে প্রতি ঘন্টা তোমাকে 5 টাকা করে আমি দেবো। ঠিক আছে, বলেছে কম্পিউটার টোটাল আর্নিং ফলোয়িং টাইম বেস সিস্টেম, হালসে প্রিমিয়াম প্ল্যান, রোয়ান প্রিমিয়াম প্ল্যান বলেছে। তাহলে কি ব্যাপারটা কী হলো, এ বি তাদের তিনটে সিস্টেমে এখানে কাজ করতে বলেছে, একটা টাইম বেস সিস্টেম, একটা হালসে প্রিমিয়াম প্ল্যান, একটা রোয়ান প্রিমিয়াম প্ল্যান। সলিউশনটা নিচের দিকে আছে। এবার আমরা সলিউশনের দিকে যদি এগোই, যে সলিউশনটা করব কি করে, ফার্স্ট সলিউশনটা করতে গেলে আমাদের মাথায় রাখতে হবে আমাদের তিনটে ফর্মুলাকে মুখস্থ। টাইমলেস সিস্টেমের ফর্মুলা কী আছে? অ্যাকচুয়াল টাইম ইন্টু রেট পার আওয়ার। হালসেতে কী আছে? অ্যাকচুয়াল টাইম ইন্টু রেট পার আওয়ার, আর বোনাস যেখানে আছে সেখানে বলছে 50% ইন্টু টাইম সেভ ইন্টু রেট পার আওয়ার। এখানে 50% কেন ধরবো, আমরা অ্যাজিউম করবো 30 থেকে 70 জায়গায়। এখানে যে টাইম সেভ আছে তাকে 50 কেন করবো, কেন একটা পার্টিকুলার কোনো পার্সেন্টেজ আমাদের বলে দেয়নি। রোয়ান কি বলেছে? অ্যাকচুয়াল টাইম ইন্টু রেট পার আওয়ার, এটা বেসিক হচ্ছে ফর্মুলা। আর বোনাসের ফর্মুলা কি, যে অ্যাকচুয়াল টাইম ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড টাইম ইন্টু টাইম সেভ ইন্টু রেট পার আওয়ার। তো আমরা যদি সলিউশনে আসি, তো আচ্ছা, আমরা তাহলে সলিউশনে আসছি। বেশ, স্টেপ বাই স্টেপ, একদম টোটাল আর্নিং আন্ডার টাইম বেড সিস্টেম। প্রথমে এখানে দুজন এমপ্লয়ি বলেছে এরটা বার করবো, বিয়েরটা বার করবো। খুব সুন্দর করে দেখো এখানে লেখা আছে টোটাল আর্নিং আন্ডার টাইম বেস সিস্টেম, এরকম আমরা লিখবো। এক্সামে খুব সুন্দর করে আমরা প্রেজেন্টেশন করবো, প্রেজেন্টেশন খুব দরকার লাগে ভালো মতন। টোটাল আর্নিংয়ের ফর্মুলা বসালাম অ্যাকচুয়াল টাইম ইন্টু রেট পার আওয়ার। এর অ্যাকচুয়াল টাইম হচ্ছে 40 আওয়ার্স, রেট পার আওয়ার 5, 200 এর ইনকাম। বিয়ের কত? 30 ইন্টু 5, 150। তাহলে আমরা কি করলাম, কোশ্চেনের থেকে চুরি করে নিলাম অ্যাকচুয়াল টাইমটা, নিয়ে বসিয়ে দিলাম, আর রেট পার আওয়ার 5 সেটা দিয়ে ইন্টু করলাম। একদম সিম্পলভাবে এইটুকুনি করলে টোটাল 8 মার্কস থাকে। নর্মালি তিনটে জিনিস কোশ্চেন করে সলিউশন থেকে একদম, আচ্ছা, মানে এখানটা এইটুকুনি জাস্ট করলে সে এমনিতে 2 মার্কস পেয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, এইটুকুনি করলে 2 মার্কস পেয়ে গেছে। নাম্বারটা খুব 5 মার্কিং আছে, পুরো কমপ্লিট করবে 2 করে পেতে থাকবে। টোটাল 8 মার্কস আমাদের, এটাতে 2 মার্কস। ঠিক আছে, তো অ্যাকচুয়াল টাইম ইনটু রেট পার আওয়ার ইজিলি ক্যারি করা যায়, যদি একদম একটুখানি খুব easily। একটু বুদ্ধি লাগানো যায়
একদম তার কারণ এই নাম্বারগুলো পরবর্তীতে মানে 2 2 2 কোন অনেকটা কাজে আসে মার্কস 8 মার্কস আমাদের চলে আসে 2 3 3 তাহলে খুব সুন্দর মার্কস ক্যারি করে, এটা স্কোরিং এরিয়া। স্কোরিং এরিয়া শুরুতেই আপনি বলছেন এটা স্কোরিং এরিয়া, রাইট। অ্যাকচুয়াল টাইম ইনটু রেট পার আওয়ার ফর্মুলা প্লেস করলাম। এবার পরে আসছে হালসে প্রিমিয়াম প্ল্যানে, মানে নিচে যাব কি? একদম। আচ্ছা, এটা কমপ্লিট, এটা কমপ্লিট। পরের পেজে আসছি আমরা, এই যে হালসে প্রিমিয়াম প্ল্যান এসে গেছি আমরা। এখানে হালসের ফর্মুলা দেওয়া আছে, অ্যাকচুয়াল টাইম ইনটু রেট পার আওয়ার 50% ইনটু টাইম সেভ ইনটু রেট পার আওয়ার। এখানে দুইজনের ওয়েজেস আমি ক্যালকুলেট করছি এ অ্যান্ড বি। অ্যাকচুয়াল টাইম কত? 40 ইনটু 5। টাইম সেভ 10 ছিল, কিছুক্ষণ আগে বললাম যে 50 ঘন্টা জায়গায় 40 ঘন্টা নিচে, তো 10 ঘন্টা টাইম সেভ। এটা মুখেই ক্যালকুলেট করতে হয়, করে 10 ঘন্টা তার 50% 5। ক্যালসিতে মানে ক্যালকুলেটরে যদি আমরা ক্যালকুলেট করি 40 ইন্টু 5 200, আর বোনাস হচ্ছে 25, যোগ করে দিলে আমাদের 225 225, এটা হচ্ছে এর। বি এর কি আছে? 30 আওয়ার্স ইন্টু 5 50 ইন্টু 20 টাইম সেভ। কেন? সে 50 ঘন্টা জায়গায় 30 ঘন্টা সময় নিয়েছে, তার মানে 20 ঘন্টা সে সেভ করেছে, ইন্টু 5। তাহলে এখানে 50 আসে, 150 আসে, দুটোকে অ্যাড করে আসে 200। একটু ভালো করে প্রথম থেকে আবার দেখি যে আমরা প্রথমে ফর্মুলা প্লেস করব, অ্যাকচুয়াল টাইম ইন্টু রেট পার আওয়ার 50% টাইম সেভ ইন্টু রেট পার আওয়ার। 50% আমাদের কিছু বলে দেয়নি, যদি 40% বলে দিত 40%, 30 বললে 30, আমরা 50টা অ্যাজিউম করে নিই। কেন? এটা আমরা অ্যাভারেজ করি 30 + 70 ডিভাইডেড বাই 2 করে, ঠিক আছে। অ্যাকচুয়াল টাইম ইন্টু রেট পার আওয়ার এখানে 40 ইন্টু 5, 50% টাইম সেভ 10 ইন্টু 5 যদি করি আসে 225। বি এর ক্ষেত্রে কি আছে? অ্যাকচুয়াল টাইম 30 ইন্টু 5, 50% ইন্টু 20 ইন্টু 5, 20 হচ্ছে টাইম সেভ, অ্যাড করে আমাদের আসে 200। তাহলে এটা হচ্ছে হালসে প্রিমিয়াম প্ল্যানে, এটা করলে 3, 2 + 3 এখানে 5 ক্যারি হয়ে গেল। এবার আসছে 3 মার্কসের। আচ্ছা, এখান থেকে কতটা মার্কস থাকে তাও? আর এখান থেকে 3, প্রথমে একটা 2, তাহলে এখানে 5 আমরা পেয়ে গেলাম। টোটাল 8 মার্কসের কোশ্চেনের মধ্যে পরেরটাতে আমাদের 3 মার্কস ক্যারি করবো আমরা। বেশ, এটাই তো রুয়ান প্রিমিয়াম। একদম। রুয়ানে এ অ্যান্ড বি দুটোকে আমি ক্যালকুলেট করেছি, তো পুরোটা যদি আমি কভার করি তো দেখছি যে রুয়ান প্রিমিয়াম ফর্মুলাটা আমাদের একটুখানি টাফ আছে, আমি ফর্মুলাটা একটু মুখস্থ টেকনিকও বলে দেবো। অ্যাকচুয়াল টাইম ইন্টু রেট পার আওয়ার প্লাস অ্যাকচুয়াল টাইম ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড টাইম ইন্টু টাইম সেভ ইন্টু রেট পার আওয়ার। ওকে, এই জায়গায় কি করব আমরা? স্যার অ্যাকচুয়াল টাইম ইন্টু রেট পার আওয়ার 40 ইন্টু 5, অ্যাকচুয়াল টাইম ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড টাইম। অ্যাকচুয়াল টাইম কত? 40, স্ট্যান্ডার্ড টাইম কোশ্চেনে দেওয়া আছে 50, ডিভাইডেড বাই 50 ইন্টু রেট পার আওয়ার। ওকে, টাইম সেভ হচ্ছে 10 ইন্টু 5 হয়ে গেল। তাহলে ব্যাপারটা আমি এখানে কী করে মুখস্থ রাখবো? এখানে 40 50 10 আছে, তো মাথায় রাখবে ইন্টু হবে 3টে টাইম, স্ট্যান্ডার্ড টাইম, অ্যাকচুয়াল টাইম, টাইম সেভ। স্ট্যান্ডার্ড টাইম, অ্যাকচুয়াল টাইম, টাইম সেভ, তিনটের মধ্যে সবথেকে ছোটো টাইম কোন দুটো? অ্যাকচুয়াল টাইম 40, টাইম সেভ হচ্ছে ছোটো আছে 10, দুটো ছোটোকে ইন্টু করবো, ডিভাইডেড বাই করবো বড় টাইমটা দিয়ে। স্ট্যান্ডার্ড টাইম অলওয়েজ বড় হয়, দেখো 50, অ্যাকচুয়াল তার থেকে ছোটো, টাইম সেভও তার থেকে ছোটো, দুখানা ছোটো টাইমকে আমি গুণ করবো বড় টাইমটা দিয়ে ভাগ করে দেবো, ইন্টু রেট পার আওয়ার 5। তাহলে 40 ইন্টু 5, 40 ডিভাইডেড বাই 50 ইন্টু 10 ইন্টু 5, তাহলে অ্যাকচুয়াল যেটা বেসিক আছে আমার কাছে 200, বোনাস হচ্ছে 40, টোটাল আর্নিং হচ্ছে 240। একটু টাফ আছে ফর্মুলাটা, অ্যাকচুয়াল টাইম ইন্টু অ্যাকচুয়াল টাইম ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড টাইম ইন্টু টাইম সেভ, কিন্তু মাথা রাখতে হবে অ্যাকচুয়াল টাইম, স্ট্যান্ডার্ড টাইম, টাইম সেভের মধ্যে ছোটো টাইম যেটা আবার দুটো আছে ওই দুটোকে গুণ হচ্ছে এই 40 আর 10, আর বড় টাইমটা দিয়ে ডিভাইডেড বাই ভাগ করা হচ্ছে, ইন্টু রেট পার আওয়ার তো তোমরা জানো। তো বোনাস টাইম ইন্টু রেট পার আওয়ার হচ্ছে এখানে, বোনাস টাইম কি 40 ডিভাইডেড বাই 50 ইন্টু 10 ইন্টু 5, যদি করি 200 প্লাস 40 240। বিয়ের ক্ষেত্রে সেমভাবে 30 হচ্ছে ওর অ্যাকচুয়াল টাইম ইন্টু 5, তাহলে 30 ইন্টু 5 করলে হচ্ছে বেসিক চলে আসে, বেসিক ওয়েজেস 150, 30 ডিভাইডেড বাই 50, 30 হচ্ছে অ্যাকচুয়াল, 50 হচ্ছে স্ট্যান্ডার্ড, টাইম সেভ কি 20, টাইম সেভ কি 20, কেন
50 ঘন্টা জায়গায় সে 30 ঘন্টায় কাজটা কমপ্লিট করেছে, তা সে 20 ঘন্টা সেভ করেছে। 20 ঘন্টা সেভ করেছে, সে বেশি এফিসিয়েন্ট। এর তুলনায় দেখো B2 বেশি এফিসিয়েন্ট। তো 20 ঘন্টার সে 30/50 সে ঐকিক নিয়মের মতন ছোটোবেলার আমাদের ইন্টু টাইম রেট পার আওয়ার গুণ করলে তার বোনাস হচ্ছে 60, 150 প্লাস 60 210। এটা হচ্ছিল তার ইনকাম। এই তিনটে যদি আমি সলভ করে দিই, 8 মার্কস তো থাকেই। এখন তো কোশ্চেন নতুন প্যাটার্ন একটু বেড়ে গেছে, মার্কস 10 থেকে 12 মার্কস আছে। যে তোমরা এই কোশ্চেনটা আসবে, কনফার্ম এরকম কোশ্চেন আসে, কারণ প্রতি বছর যবে থেকে নতুন সিলেবাস ইন্ট্রোডিউসড হয়েছে ক্লাস 12-এ, তবে থেকে এই ধরনের একটি কোশ্চেন এসছে। তুমি ইয়ারের কোশ্চেন যাবে যে পাবে। কিন্তু হ্যাঁ, মাঝে মাঝে কী থাকে, এখানে যে আমরা বোনাস টাইমটা ক্যালকুলেট করেছি না, এখানে বোনাস টাইমটা দিয়ে দেয় আছে কয়েকবার। বোনাস টাইমটা আমাদের প্রোভাইড করে। সে বোনাস টাইমের জায়গায় এই ফর্মুলাটা না করে বোনাস টাইম ইন্টু রেট পার আওয়ার করে দেবো, তাহলেই হয়ে যায়। মানে সেটা তখন একটু ইজি হবে ওদের কাছে, আরও ইজি হয়ে যায়, এত কিছু ক্যালকুলেট করতে হবে না। একদম একদম আচ্ছা, খুবই সুন্দর ইজি হয়ে যায়। কিন্তু নাম্বারটা ক্যারি করা খুবই ইজি। স্টুডেন্টরা 3টে ফর্মুলা মুখস্থ করো। যদি বুঝতে না পেরেছো, যারা মনে করছো আমি বুঝতে পারছি না, যে স্যার আপনি বোঝাচ্ছেন ভুলে যেতে পারি, মুখস্থ করো। তারপরে একটা গড় দাও বোঝার দিকে। প্রথমে একটু লার্ন করো, 5 মিনিটস লাগবে, তারপর বোঝার দিকে দাও। স্যার অ্যাকচুয়াল টাইম মানে কি? যে টাইমটা অ্যাকচুয়ালি আমি খাটছি। বাস্তব কথা, তুমি যদি কোনো ফ্যাক্টরিতে কাজ করতে যাও বা অফিসে কাজ করতে যাও, তখন তোমাদের কি হবে? তুমি যত ঘন্টা খেটেছো তার উপর মাইনা দেবে। তো অ্যাকচুয়াল টাইম মানে যত ঘন্টা খেটেছো তারপর মাইনা দেবে কি? রেট পার আওয়ার। প্রতি ঘন্টা এত করে টাকা, তো টোটাল আমি মাইনা পাবো। বোনাস কি আছে? যে হালসেতে বলছে যে তোমার যত টাইম সেভ করছো তার 50% বোনাস নিয়ে নাও। আর রোয়ান বলছে কি না, ফর্মুলা প্লেস করো, অ্যাকচুয়াল টাইম ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড টাইম ইন্টু রেট পার আওয়ার। টাইম সেভ করো, তাকে রেট পার আওয়ার দিয়ে গুণ করে দাও। টাইম সেভকে অ্যাকচুয়াল টাইম দিয়ে গুণ করো, স্ট্যান্ডার্ড টাইম দিয়ে ডিভাইড করে দাও, ভাগ করে দাও, তাকে রেট পার আওয়ার দিয়ে গুণ করো। এই যে আসছে তোমার বোনাস, তোমার এফিসিয়েন্টকে আমি দেখতে চাই পুরো, তুমি কতটা বেটার এফিসিয়েন্ট হয়েছো। আমাদের টাইম রেট সিস্টেম খুবই ইজি, কারণ টাইম রেট সিস্টেমে কোনো বোনাস থাকে না। অ্যাকচুয়াল টাইম ইন্টু রেট পার আওয়ার গুণ করলাম, 2 মার্কস পেয়ে গেলাম। যদি বোনাস থাকে না, 2 মার্কস আসছে ওখান থেকে। কিন্তু হালসে রোয়ানে বোনাস আছে। যেহেতু বোনাস আছে, তাহলে ওখানে বোনাসের ফর্মুলাটাও আসছে। কিন্তু ওখানে যদি বোনাস টাইম দিয়ে দেয়, তো বোনাস টাইম আমরা ফলো করবো। 50%-এর জায়গায় 40% দিয়ে দিলে, তো 40% করে নেবো। 50%-এর জায়গায় যদি 30% দেয়, 30%, কোনোদিন 30 নিচে আসবে না। 30 থেকে 70 মধ্যেই পার্সেন্টেজ থাকবে। অনেক সময় হালসে ওয়ার বলে একটা ফর্মুলা চলে আসে, কিছুই না, ওটা 33.13%, মানে 33.13%, যেটাকে 50%-এর জায়গায় 33.13% দিয়ে গুণ করে দিলেই তোমার চলে আসবে। ফর্মুলা সেম, জাস্ট পার্সেন্টেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমাদের পুরো যদি বুঝতে যাও, স্যার এমসিকিউ কী আসতে পারে? রিলেশনশিপ, হ্যাঁ আসে। বোনাস টাইম আসবে। বোনাস টাইম কাকে বলে? হালসের জন্য বোনাস টাইম 50% ইন্টু টাইম সেভ। রোয়ানের ক্ষেত্রে কী আছে? অ্যাকচুয়াল টাইম ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড টাইম ইন্টু টাইম সেভ, এটা বোনাস টাইম। বোনাস ক্যালকুলেট করতে পারে, ক্যালকুলেটার করে দেবে, ইজিলি করা যায়। ফর্মুলা মাথায় রেখে ডিভাইড করে ইন্টু রেট পার আওয়ার। আমাদের আর কোথায় এমসিকিউ আসতে পারে? স্যার একটা রিলেশনশিপ আছে। রেন্টাল সার্ভিস কে দেয়? রেন্টাল সার্ভিস দেয় আমাদের কর্মচারী, মানে এমপ্লয়ি। এটা অনেকবার শুনেছো তোমরা, আজ যে ক্লাসে শুনেছো, যখন তোমরা ট্যাক্স করো তখনও শোনো স্যালারিতে এমপ্লয়ি। এমপ্লয়ি মানে কর্মচারী, এমপ্লয়ার ER মানে মালিক। মালিক কী দেবে? টাকা দেবে, অ্যামাউন্ট দেবে, যে টাকাটা আমরা মাসে শেষে মাইনা পাই। স্যার আমরা বোনাস ক্যালকুলেট করছি, এই বোনাসটা কি কাজের চক্করে আমাদের করতে হবে? হ্যাঁ, বিদেশে চাকরি করতে যাবে তখন অবশ্যই করতে হবে। যে যে ফর্মুলাটা ইমপ্লিমেন্ট করে রেখেছে, সে ইন্ডিয়ায় করতে হবে না। তুমি বলো স্যার তাহলে আমরা শিখছি কেন? এক্সাম পারপাস, জানার জন্য। এবং আমরা যখন বিদেশে কাজে যাব তখন, বা আমরা বাইরের কোম্পানি যখন এখানে আমাদের বোনাস দেবে, বাইরের কোম্পানি তো আমরা জব করি, অনেক ইনফোসিস, আমাদের এই দেশীয় কোম্পানি, তারপরে হচ্ছে TCS-এ জব করে, জেনপ্যাক্টে জব করে, ঠিক আছে, উইপ্রোতে জব করে, বড় বড় কোম্পানিতে যারা জব করে, ঠিক আছে, তখন তারা কি করবে? বা বড় বড় বিগ 4 ফার্ম আছে আমাদের, যখন জব করবে তখন বাইরে তোমাদের যেতেই হবে, বাইরের কাজ এখানে বসে করতে হবে, KPO সেন্টারগুলোতে করতে হবে। তো তখন আমাদের এই বোনাস সিস্টেমটা লাগবে। বাট ইন্ডিয়া হচ্ছে বোনাস অ্যাক্ট আছে 1965-এ। অ্যাক্ট অনুযায়ী বলেছে যে বোনাস হচ্ছে একটি মাসের স্যালারি আমরা দেবো।
কিন্তু আমরা এখানে একটি মাসের স্যালারি তো নেবো না, আমরা এখানে কি বোনাস ক্যালকুলেট করবো, কেন আমরা কস্ট অ্যাকাউন্টিং করছি। মানে আমরা যেটা শিখছি সেটা ইউএসের স্টুডেন্টও সেম জিনিস শিখছে, ইউকের স্টুডেন্টও সেম জিনিস শিখছে, অস্ট্রেলিয়ারও সেম জিনিস শিখছে, এমন নয় যেটা আলাদা। আমরা যেটা পড়াশোনায় শিখছি সেটা তারাও শিখছে, আমরা কম নই, আমরা সেম জিনিস শিখে যাচ্ছি। কিন্তু ব্যাপারটা আমাদের উপর বিশ্বাস থাকে না যে আমরা সত্যি কি তাই শিখছি। অনেকে ভাবে স্যার এটা পড়াশোনা করে সত্যি কি কাজের চক্করে আসে। হ্যাঁ, ক্লাস 11 থেকে তুমি যা যা শিখবে, সে অ্যাকাউন্টেন্সি হোক, কস্ট ট্যাক্স হোক, সব কিছুতে সব তোমাদের কাজে যখন যাবে তখন ইমপ্লিমেন্ট করতে হবে। আর এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম স্টুডেন্ট টোটাল ট্যাক্স অ্যান্ড কস্টের মধ্যে কস্টের এই চ্যাপ্টারটাকে ভয় পায়, আর এই চ্যাপ্টারটা 25 মার্কসের মতন ওভারঅল ক্যারি করে দেয়। টাইম রেটের উপর যেমন এতটা আছে, প্রোডাকশনের উপরেও আসে। তোমরা ইয়ারের কোশ্চেন দেখবে অলওয়েজ এই কোশ্চেনটা আছে, অরে আছে, আর এরকম সুন্দর ধরে ধরে কোশ্চেনটা আছে, ইজি কোশ্চেন, অ্যাটেম্প করলে ফুল মার্কস তো আসবেই, জাস্ট মনে রাখতে হবে। কারণ আপনি প্রথম তো হচ্ছে বললেন যে স্কোরিং এরিয়া, একদম। তো সেই জায়গা দিক থেকে আবার একটু জটিলও থাকছে, তো জটিল জাস্ট marks একটু carry ফর্মুলাটা করাটা- ক্যারি মুখস্থ করার জন্য ফর্মুলাটা মুখস্থ করো, ফর্মুলাটা বারবার লেখো, 5 বার লেখো, আর বুঝে বুঝে করো, না বুঝে না বুঝে মুখস্থ করে তুমি কালকেই ভুল ভুলে হবে, যাবে। একদম তাই। একদম বুঝে বুঝে যে স্যার অ্যাকচুয়াল টাইম মানে যত ঘন্টা আমি খেটেছি, স্ট্যান্ডার্ড মানে কোম্পানি যে ঘন্টা করতে বলেছে আমাকে, স্ট্যান্ডার্ড মানে কোম্পানি করতে বলেছে, টাইম সেভ মানে আমি যদি তাড়াতাড়ি কাজ আমি কমপ্লিট করি কতক্ষণে টাইম সেভ। আর টাইম সেভ না হলে কিন্তু যদি তোমাকে বলছে কোনো একজন ব্যক্তি তার টাইম সেভ নেই, ধরো ওকে টাইম সেভ নেই, তাহলে কি করব, এই বোনাসের যে ফর্মুলাটা আছে ক্যালকুলেট করবো না, শুধু অ্যাকচুয়াল টাইম ইন্টু রেট পার আওয়ার করে দেবো, তাহলেই হয়ে যাবে। অনেকে ভাবে স্যার টাইম সেভ নেই কী করে ক্যালকুলেট করবো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আসবে না, তোমাকে করতে হবে, মা সরস্বতী দেবী এসে বলবে না। তোমার মাথা রাখতে হবে যদি টাইম সেভ না থাকে তাহলে এই যে বাদবাকি ফর্মুলাটা ইমপ্লিমেন্ট করা যায় না। কিন্তু বেসিকে যে ফর্মুলা আছে অ্যাকচুয়াল টাইম ইন্টু রেট পার আওয়ার, এটাকে ইমপ্লিমেন্ট করা যায়। তো প্লাস দিয়ে এটা লিখবো না, শুধু অ্যাকচুয়াল টাইম ইন্টু রেট পার আওয়ার লিখে রোয়ান বার করে দেবো। হালসের ক্ষেত্রেও তাই, এইভাবে রেডি হয়ে আসে। ওটা একটু ট্যাকটিক্স নিতে হবে, মানে একটু tactics অনুযায়ী করতে হবে। কৌশল অবলম্বন করতে হবে। একদম, একদম। তবে যেহেতু স্কোর রয়েছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে স্কোরটাকে তুলতে হবে, টার্গেটটা এরকমই থাকবে তোমাদের যে মার্কসটা কিভাবে ক্যারি করবে তোমরা, তো এটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, এবং তার জন্য এই টিপসগুলো থাকছে। স্যার আমাদের সময়টা একদম ফুরিয়ে এসেছে, একদম শেষ লগ্নে আপনি যেটা বলছেন যে এই চ্যাপ্টারটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং প্রিভিয়াস কোয়েশ্চেন ঘাটলে হয়তো এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আমরা ক্যারি প্রতি বছরই এসছে। আচ্ছা, তো একদম শেষ লগ্নে ওরা আর কি কি মাথায় রাখবে এই চ্যাপ্টারটার ওপর, আর কি কি প্রশ্ন বা জটিলতার জায়গাটা থাকবে এই জায়গাটা দেখো, জানবো। তোমাদের সব থেকে বড় একটা জিনিস থাকে, ম্যাক্সিমাম স্টুডেন্ট যে মনে করব যে এক্সাম যখন দিতে যাব হল কালেকশন করব, কিছু না কিছু জানতে পারবো এবং চেষ্টা- শেষ বেলায় একদম হল কালেকশন করে। দেখো, কোনোদিনও তুমি এটা মাথায় রাখবে যে তোমার যে পাশে বন্ধু সেই যে অঙ্কটা ঠিক করছে ভুল, একদম, তোমার নিজের ওপর সেলফ কনফিডেন্সটাকে বাড়াও যে আমি অঙ্কটা শিখে গেছি, আমি একা পারি, এবং আমিই পারবো। আমিই পারবো। ঠিক, দেন এই যে বোঝানোর ওপর ডিপেন্ড করে এমসিকিউ তৈরি হয়, এসিকিউ তৈরি হয়। কোনোদিনও এমসিকিউ এসিকিউ আলাদা হয় না, বা বোঝানো আলাদা না। একটা চ্যাপ্টার আমরা শেখার পর এমসিকিউ এসিকিউটা তৈরি হয়। তো এই যে আমি পড়ালাম, কোশ্চেন তো তোমরা দেখলে, নোট করে নাও, স্ক্রিনশট মারো, যা ইচ্ছা তাই করো, করে নোট করে নাও, করে প্রথমেই চ্যাপ্টারে এমসিকিউ এসিকিউগুলোর দিকে যাও, 1-2 বার রিডিং মারো, তারপরে একটা একটা করে মুখস্থ করে খাতার মধ্যে লিখতে থাকো, চটপট করে ফেলো তাড়াতাড়ি। এটা পুরো খাতার মধ্যে যখন ধরো 20টা এমসিকিউ আছে, 15টা এসিকিউ আছে, এসিকিউ কী হয়, এক্সামিনাররা চায় বইয়ের হুবাহু, কারণ আমরা ভুল করে দিই, ডেফিনেশন হুবাহু হওয়া উচিত, তো একটু হুবাহু চাই আমাদের কাছে, হুবাহু করলে বেটার হয়। তো হুবাহু চাই যেহেতু আমাদের ওটা এসিকিউটা একটু বেশি করো, তো মুখস্থ করো, না দেখে লেখো এসিকিউটা, এমসিকিউ মুখস্থ তাড়াতাড়ি হবে। তারপরে চলে যাও, বেশি খাটতে হবে না, এই যে আমি যে টপিকটা করালাম ইয়ারের কোশ্চেন, বিগত 5 বছর ইয়ারে যে কোশ্চেনগুলো আছে প্রত্যেকটা সলভ করো। তুমি 5 বার অঙ্কটা করবে, কোশ্চেনটা করবে, তোমার অটোমেটিকলি মাথায় ফর্মুলাও মুখস্থ হয়ে যাবে। একদম। বারবার লিখে করবে, পুরো হুবাহু লিখে করবে, শর্টকাট টেকনিকে করবে না। দেখবে একটু স্মার্ট বাচ্চা থাকে, দেখলাম হয় বুঝে গেছে, ক্যালকুলেটর করেছি, এরকম নয়, লিখে করো। যদি একটু ভয় লাগে তখনই আমরা ভালো নাম্বার পাই, বেশি স্মার্ট হয়ে গেলে পরীক্ষা ভুল করে আসি। একদম ঠান্ডা মাথায় লিখে করো, অটোমেটিকলি একটা এরিয়া তোমার কভার হয়ে যাবে আজকে। কারণ যে এরিয়াটা আমি নিয়ে এসেছি যে তোমাদের বোঝাবো, এই এরিয়াটা তোমাদের সত্যিকারে অনেকটা জায়গা কভার করে দেবে। তোমরা এই এরিয়ার সাথে যদি আমরা প্রোডাকশনটাও শিখে ফেলি, আর ট্যাক্সে যদি হাউস প্রপার্টিটাও শিখে ফেলি, চোখ বুঝে এমসিকিউ এসিকিউ তরিকা সে লেটার পায়, বাহ,
20 মার্কস যদি ভালো করে প্রজেক্ট করি, স্কুল যদি দেয় আমাদের 80-তে 60 মার্কস এমনিতে ক্যারি করা যায়। লেটার মার্কস যাতা মার্কস নয়, একটা খুব ভালো মার্কস, আর লেটার পাওয়া উচিত আমার একটু মতে। ভালো করে পড়তে হবে একটু তার ভালো করে, জন্য, আর এটা অবশ্যই। ধৈর্য, পেশেন্স দরকার আর আছে। অবশ্যই লিখে লিখে পড়তে হবে, যেটা লিখে সবথেকে ইম্পর্টেন্ট। এবং আমাদের হাতে সময়টা একদম ফুরিয়ে গিয়েছে। অনেক ধন্যবাদ জানাবো স্যার আপনাকে আমাদের সঙ্গে আসার জন্য, এখানে ক্লাস করানোর জন্য। তবে এডুকেশন অনলাইন একদম সময় শেষ হয়ে গিয়েছে, তবে একেবারে সামান্য কিছুটা সময় রয়েছে এবং তোমাদের জন্য এটুকুই বলার থাকতে পারে যে স্যার যেগুলো বললেন, অর্থাৎ একটা ক্লাস শুধুমাত্র তো ক্লাসের উপর থাকে না, কারণ সেখানে প্রচুর টিপস থাকে, একটা কৌশল থাকে। দেখবে গাড়ি ঘোড়া চড়তে গেলেও একটা কৌশল অবলম্বন করতে হয়। আমরা দুম করে দাঁড়ালাম, সেটা পড়তে গেলে হয় না। এবং সে জায়গায় দাঁড়িয়ে তোমরা কিভাবে পড়বে, এবং যেহেতু পরীক্ষার মুখ, সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা মার্কসটা ক্যারি করবে। কারণ এখানে কিন্তু স্কোরিং এরিয়া স্যার শুরুতে বলেছিলেন, বহুবার বললেন। এই জায়গাটা স্যার যা যা টিপস দিলেন সেগুলোই তোমরা মনে রাখার চেষ্টা করো। আর অবশ্যই আজকের এডুকেশন অনলাইনের সময়টা একদম ফুরিয়ে গিয়েছে। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। তোমরা সকলে ভালো থাকবে। স্যার অনেক ধন্যবাদ জানাবো আজকে আমাদের এখানে আসার জন্য, এবং তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।